ডাক পিওর চিঠি, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা ৩, পাটে ফারিয়া। আপনি কখনো প্রেম করেছেন? প্রেম বলতে মানে কখনো কারো প্রেমে পড়েছেন? অপরিচিতার কথায় মারিদ বেশ স্বাভাবিক ন্যায় উত্তর দিয়ে বলল, আমি কখনো কারো প্রেমে পড়ার মতো সময় পাইনি। ছোট বয়সে পড়াশোনার পাশাপাশি ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম, সেজন্য ওইভাবে কখনো কাউকে নিয়ে ভাবার সময় পাইনি। তারপরও যদি ঘটা করে বলতে যান, তাহলে নারী সংক্রান্ত বিষয়ে আপনি আমার জীবনের প্রথম নারী। মারিদের কথায় ফোনের ওপাশে মেয়েলি বেশ উচ্ছ্বাসিত কণ্ঠ বলল, তাই? মারিদ সম্মতি দিয়ে পাল্টা উত্তর করল। অপরিচিতাকে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি কাউকে পছন্দ করেন নাকি? মারিদের কথা হঠাৎ কেমন উদাসীন গলায় অপরিচিত উত্তর দিয়ে বলল, আমি কখনো প্রেম করার মতো সুযোগ পাইনি। আমি আমার গায়ের রঙের জন্য অভিশপ্ত। যদিও জীবন আমাকে একটা সুযোগ দেয়, তাহলে হয়তো আপনাকে বেছে নিতাম। আমাকে বেছে নিতেন মানে? আমি কি আপনার জীবনে নেই মিস? মারিদের পাল্টা প্রশ্নের ফোনের ওপাশে মেয়েলি কণ্ঠটা কেমন ক্রমশ নিভে এলো। ভারী আওয়াজে দীর্ঘশ্বাস ফেলে অদ্ভুত ভঙ্গিতে বলল, আপনি আমার সাধ্যে নেই জেনেও আপনাকে চাওয়া আমার নিয়তি, আর এতে আমি কলঙ্কিত হলেও দোষের নয়। অপরিচিতার বাড়ি কথায় মারিদ কপাল কুঁচকালো। সন্দিহান গলায় মারিদ বলল, আপনি বলতে চাচ্ছেন আমি আপনার চাওয়ার মধ্যে নেই, তাই তো? মারিদ কথায় ফের উদাসীনতা শোনা গেল অপরিচিতার কণ্ঠে। কেমন ভারী গলায় মারিদকে শুধিয়ে বলল, আপনি আমার চাওয়ার মধ্যে থাকলেও ভাগ্যে নেই। মানুষ চাইলেও কি সব কিছু পায় ব্যবসায়িক সাহেব? কিছু চাওয়ার ভয়ঙ্করও হয়। আপনি আমার সে ভয়ঙ্কর ছাওয়া, যে ছাওয়া পাওয়া আমার সাধ্যে নেই। বলতে পারেন আমি জেনে শুনে আপনি ময় বিষ পান করেছি। অপরিচিতার অদ্ভুত কথায় মারিদ বেশ শক্ত গলায় অপরিচিতাকে শুধিয়ে বলল, আপনার অদ্ভুত কথাবার্তা আমার মাথায় ঢুকছে না অপরিচিতা। আপনি এই ভালোবাসা দেখান তো, এই দূরে যাওয়ার গল্প শোনান। আমি এত কিছু বুঝি না মিস। আমি শুধু একটা জিনিস বিশ্বাস করি, যেটা আমার সেটা শুধু আমার হয়ে থাকতে হবে, যে কোনো মূল্যে। ছেড়ে যাওয়ার কোনো অপশান নেই। এবার সেটা আপনি হন কিংবা অন্য কিছু। অপূর্ণতার গল্প আমি বুঝি না, আর না বুঝতে চাই। আপনি আমার না হলে অন্য কারো হতে পারবেন না, সেটা আমি হতে দিব না। আমি আপনাকে ভদ্রতা দেখাচ্ছি, তার মানে এই না যে আমি সত্যিকার অর্থে ভদ্র। আমি কিন্তু সমাজের বেশ বদনাম পুরুষ অপরিচিতা। চাইলে আমাকে বাজিয়ে দেখতে পারেন। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েটি বেশ উচ্ছ্বাসিত গলায় বলল, তাহলে আপনি আমার অবধি পৌঁছাতে পারবেন? কেন, আপনার অবধি পৌঁছানোর কি খুব কঠিন কিছু? হয়তো। মারিদের কথায় ফোনের ওপাশে অপরিচিতার কণ্ঠে ফের উদাসীনতায় বেশি উঠল। মারিদ অপরিচিতার অদ্ভুত কথাবার্তা ইগনোর করে বলল, আপনি সামনে আসবেন কবে অপরিচিতা? আমার সামনে আসা কি খুব প্রয়োজন? থাক না এভাবেই। এভাবে আর কতদিন? আমি আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছি। মারিদের কথায় অপরিচিতা মেয়েটি খানিকটা চুপ থেকে মৃদু সরে বলল, আমি কিন্তু খুব কালো একটা মেয়ে, ম্যাটার করে না। ভেবে চিনতে বলুন, কারণ আমি আমার গায়ের রঙের জন্য বেশ অভিশপ্ত। এখন হয়তো দেখেন কি বলে এত আগ্রহ দেখাচ্ছেন, হয়তো দেখে ঘৃণা করবেন। যার গায়ের রঙের জন্য পার্টনার নির্বাচন করে, তারা একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই আপনাকে আপনার গায়ের রঙের জন্য জাজ করবে না। আমি তো মোটেও নয়। আমার আপনাকে প্রয়োজন, আপনার গায়ের রং ম্যাটার করে না। মারিদের কথায় হঠাৎ কেমন আবেগী শোনালো অপরিচিতার কণ্ঠে। আপনার মতন করে কেউ আমাকে এতটা গুরুত্ব দেয়নি ব্যবসায়িক সাহেব। আমি মানুষের লালসা, অবহেলিত, তিরস্কার আর রক্তারক্তি হতে দেখেছি। আমাকে অবহেলায় তিরস্কার করতে দেখেছি। আমি কারো জীবনে গুরুত্ব নয়, অতি তুচ্ছ আর অমূল্যহীন একজন। অপরিচিতার কথাগুলো মারিদের কাছে কেমন যেন অদ্ভুত শোনালো। আচ্ছা, মারিদের অপরিচিতা কি কাউকে পছন্দ করত? আপনি কি কাউকে পছন্দ করতেন অপরিচিতা? মারিদের কথায় খুব স্নান হাসলো অপরিচিতা। বলল, আমি জীবনে কাউকে পছন্দ করাটা বিলাসিতা। তাছাড়া আমি বহুজনকে ভালোবাসায় ঠকে যেতে দেখেছি। তাদের ভালোবাসার মানুষগুলো বেইমানি করতে দেখেছি, বিশ্বাস ভাঙতে দেখেছি। ভালোবাসে কেউ ভালো থাকে না ব্যবসায়িক সাহেব। সব পুরুষ মানুষই এক। প্রথমে ভালোবাসা দেখায়, তারপর অবহেলা আর তিরস্কার ছুঁড়ে ফেলে নারীকে। অপরিচিতার গভীর কথাবার্তায় মারিদের মনে হলো
অপরিচিতা হয়তো কাউকে ভালোবেসে কিংবা পছন্দ করে ঠকে গেছে। সেই জন্য মারিদ বোঝানোর উদ্দেশ্য বলল, শোনেন অপরিচিতা, ভালোবাসার কোনো ধরন নেই, এটা সম্পূর্ণ মনের ব্যাপার। ধরেন যাকে আপনার অপছন্দ দেখা গেল সে আবার কারো না কারো কাছের খুব পছন্দের একজন। সবার পছন্দ যেমন এক না, সব মানুষও তেমন এক না। যেমন ধরেন আপনি যাকে অবহেলায় অযত্ন ছুঁড়ে ফেলেন তাকে কেউ যত্ন করে আগলে নেবে। কারো চোখে আপনি তুচ্ছ, তো কারোর জন্য আপনি তার পূর্ণতা। ভালোবাসা কিন্তু বদলায়নি, মানুষ বদলিয়েছে। আমাদের শুধু সঠিক মানুষটা নির্বাচন করতে হয় অপরিচিতা। স্যার স্যার ঘুমিয়ে পড়েছেন? উঠুন, আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। স্যার স্যার। ভাবনায় ডুবে থাকা মারিদের কানে পরপর হাসিবের ডাক যেতে সে সম্মিত পিড়ে ফেল। চোখের ওপর থেকে হাতটা সরিয়ে সামনে তাকাতে দেখলো হাসিব মারিদের পাশে গাড়ির দরজাটা খুলে দাঁড়িয়ে আছে চিন্তিত ভঙ্গিতে। সামনে ড্রাইভারও গাড়ি থামিয়ে গাড় বাঁকিয়ে পেছনে বসা মারিদের দিকে তাকিয়ে। মূলত মারিদ পেছনের সিটে গা এলিয়ে বসে অপরিচিতাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ভাবনায় ডুবে গেল সে তার টের পায়নি। হঠাৎ হাসিবের ডাকে ভাবনা থেকে বেরোলো মারিদ। চোখের ওপর থেকে হাত সরাতে গিয়ে বিরক্ত বোধ করলো হাসিবের হাত। মারিদের শক্ত গলা হাসিব তাড়াহুড়ো করে সরি স্যার বলতে সরে গিয়ে তৎক্ষণাৎ গাড়ির দরজায় মাথা ঢুকে বসলো। হাসিব মাথার পেছনে এক হাত ঘষতে ঘষতে সাইড হয়ে দাঁড়াতে মারিদ পাশে পাশের সিটে ফেলে রাখা কোটটি মুঠো চেপে বেরোলো। বিরক্ত চোখে আশেপাশে কোলাহলপূর্ণ পরিবেশটা দেখে মেজাজ কেমন খিচে গেল। আজকাল অকারণে সে বেশ বিরক্ত হয়ে পড়েছে, অযথা রাগ বাড়ছে। মারিদ বরাবরের রাগে আর খিটখিটে স্বভাবের মানুষ, তারপর আজকাল সে অকারণে চটে যাচ্ছে। হয়তো অপরিচিতের অভাবে মারিদের মন মানসিকতা ভালো নেই, তাই। বিরক্তিতে মারিদ বাম হাতের মুঠে গায়ের কোটটি চেপে সামনে হাঁটল। হাসিব প্রয়োজনীয় কাগজপত্র আর ফাইলগুলো নিয়ে পেছন পেছন ছুটল মারিদ। এবারে হাসিবের যাত্রা হলো লন্ডন শহরে। সেখানে মারিদের নতুন প্রজেক্টের কাজ শেষ হয়েছে। কাল সেই প্রজেক্টের উদ্বোধন হবে। মূলত লন্ডন শহরের মতো বেশ জনপ্রিয় শহরে মারিদের নিজেদের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওপেন করেছে। সেই কাজে মারিদ ব্যস্ততায় দিন পার করেছে। মারিদ ব্যক্তিগত জীবন যতই সমস্যার সম্মুখীন হোক, সে পেশাগত দিকে খুব সচেতন। এই যে মারিদ বিগত 15 দিন ধরে তার অপরিচিতার খোঁজ পাচ্ছে না। মেয়েটি কোথায় আছে, কিভাবে আছে, আদৌ মেয়েটি বেঁচে আছে কিনা সেটাও জানে না মারিদ। তবে মারিদের অপরিচিতাকে খোঁজার ক্ষান্ত হয়নি। মারিদ গোপনে যশোরের সিআইডি লাগিয়েছেন অপরিচিতার খোঁজে। মারিদের ধারণা, সেই এলাকার মানুষ যদি মারিদের মিথ্যাও বলে থাকে তাহলে সিআইডির তদন্তে সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু আফসোস, অপরিচিতার নিখোঁজের 15 দিন পরেও সিআইডির তদন্ত সন্দেহজনক কিছু বের হয়ে আসলো না। না সিলেটের তাতিয়ানের বিরুদ্ধে সন্দেহজনক কিছু পেল। মারিদ তাতিয়ানের পিছনেও সিআইডি লাগিয়েছে সিলেট থেকে ফিরে, কিন্তু আজও অপরিচিতার কোনো খবর পাওয়া গেল না। একটা মেয়ে হঠাৎ করে কিভাবে দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যায়, কোথাও কোনো বিন্দুমাত্র তথ্য নেই মেয়েটির। হাসিব প্রয়োজনীয় ডকুমেন্টস এয়ারপোর্টে দেখিয়ে তারা প্লেনে উঠল। প্লেনে বিজনেস ক্লাসের সিটে বসতে মারিদ শরীরে একই ক্লান্তিতে ছেয়ে গেল। ক্লান্তিতে মারিদ সিটে গা এলিয়ে বসতে পুনরায় চোখের ওপর হাত রাখল। পাশাপাশি সিটে হাসিবেও বসেছে। সে বারবার মারিদের দিকে তাকাচ্ছে। মূলত মারিদ সারাদিন কিছু খায়নি। আসার সময় বেশ কয়েকবার ফোন করে মাহবুব আলম হাসিবকে বলেছিল মারিদকে প্লেনে কিছু খাওয়াতে। আজকাল মারিদ খাওয়া দাওয়া বেশ অমনোযোগী হয়ে গেছে, সারাদিন কাজ আর কাজ করে বেড়ায়। হাসিবের ধারণা মারিদ এই জেদ করার কারণ হয়তো সে অপরিচিতা মেয়েটিকে ভুলে থাকতে সারাক্ষণ কাজে ডুবে থাকতে চাচ্ছে। কিন্তু মারিদ কি চিন্তা করে সেটা একমাত্র মারিদই জানে। বেশ সময় নিয়ে প্লেনটি আকাশে উড়ে যেতে একজন কেবিন ক্রু মহিলা আসলো তাদের খাওয়ার অর্ডার নিতে। হাসিব জড়তায় তাকালো মারিদের দিকে। সে তখন থেকে মারিদ চোখের ওপর হাত ঠেকিয়ে শুয়ে। হাসিব মারিদকে ডাকবে কিনা সে সংশয়ে আমতা আমতা করে ডাকলো মারিদকে। বলল, স্যার স্যার শুনছেন, আপনি কি খাবেন, কি অর্ডার করব? কমন সেন্স। মারিদের কথায় মানে হাসিব বুঝতে না পেরে তৎক্ষণাৎ অবুঝ গলায় মারিদকে শুধিয়ে বলল, জি স্যার, কি অর্ডার করব? তোর জন্য কমন সেন্স অর্ডার কর,
যেটা আসার সময় গাড়িতে ফেলে এসেছিস সেটা। মারিদের কথা হাসিব বুঝতে পারলো মারিদকে বারবার ডেকে বিরক্ত করাটা তার পছন্দ হচ্ছে না। সেজন্য হাসিব এক পলক কেবিন ক্রু সুন্দরী মহিলাটির দিকে তাকিয়ে ছোট গলায় মারিদকে সরি স্যার বলে কেবিন ক্রুকে বিদায় দিল, অর্ডার করবে না বলে। মন খারাপে হাসিবও মারিদের মতো করে সিটে গা এলিয়ে দিয়ে ঘুমাতে চেয়ে। দীর্ঘ প্লেন জার্নিতে মারিদ ফের অপরিচিতাকে নিয়ে ভাবতে বসলো। তাদের দীর্ঘ 6 মাসের ফোন আলাপে অপরিচিতা কখনো মারিদকে তার পরিচয় সম্পর্কে কিছু বলছে কিনা সেই নিয়ে ভাবলো। মূলত মারিদ বুঝতে পারছে না তার কিভাবে খুঁজবে তার অপরিচিতাকে। মারিদ তার সব চেষ্টা চালিয়ে যাচ্ছে অপরিচিতাকে খুঁজে বের করতে। মারিদের অপরিচিতাকে খোঁজার অনুসন্ধানের মধ্যে মারিদের মাথা থেকে তনিমার দেওয়া চিঠিগুলো ছুটে গেল। মারিদ শুধু অপরিচিতার ফোন নম্বর তথ্যে অপরিচিতার খোঁজ করেছে, অথচ মারিদকে দেওয়া চিঠি খোঁজে মারিদ তার অপরিচিতা অবধি পৌঁছাতে পারবে কিনা তা হয়তো কারো জানা নেই। তবে মারিদ চিঠি খোঁজ করলে হয়তো এতদিনে কেউ না কেউ মারিদের সামনে অবশ্যই আসতো। ঢাকা মেডিকেল কলেজের চত্বর পেরিয়ে রাস্তার মোড়ে এসে থামলো তনিমা। সতর্কতায় আশেপাশে তাকিয়ে সামনে গেল। বিদ্যুৎ পিলারের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ছোট একটি ডাক বাক্স, পুরনো আর ঝং ধরা জীর্ণ শীর্ণ বক্সটির গায়ে লেখা ডাকঘর। বক্সটির ঠোঁট মেলে হাঁ করে রয়েছে, যেন কিছু খেতে চায় সে। তনিমা কোমর অবধি ডাকঘর বক্সটির মাধ্যমে সে সোহাগকে বিগত 3 মাস যাবৎ চিঠি আদান প্রদান করছে। কখনো সপ্তাহে একটা চিঠি, আবার কখনো সপ্তাহে 2টো চিঠিও আদান প্রদান হয়েছে দুজনের মধ্যে। অথচ আজ বেশ কয়েক সপ্তাহ ধরে তাদের মধ্যে চিঠি আদান প্রদান হচ্ছে না। তনিমার কোনো চিঠির উত্তর সোহাগ দিচ্ছে না, অথচ সোহাগ রোজ ক্যাম্পাসে দেখে তনিমা। কী কারণে সপ্তাহের পর সপ্তাহ সোহাগ তনিমার চিঠির উত্তর দিচ্ছে না সেটা জানতে চেয়ে সরাসরি সোহাগকে প্রশ্ন করতে মন চায় তনিমার। কিন্তু সোহাগ তো চিঠিদাতা তনিমাকে চেনে না, তাই তনিমা সোহাগকে কিছু বলে না, শুধু চুপচাপ নিজের চিঠির অপেক্ষা করে। এই নিয়ে 6বার হবে তনিমার চিঠির আশা ডাকঘরের সামনে হাজির হয়েছে। এক বুক আশা নিয়ে যখন তনিমা ডাকঘরের মুখে হাত ঢোকালো, তখন তনিমার হাতে তনিমার 20 দিন আগে রেখে যাওয়া সেই চিঠিটা পেল। ডাকবক্স থেকে তনিমার চিঠি নিয়ে সেদিন তাকিয়ে রইল কয়েক পলক। মুহূর্তে তনিমার চোখে টইটুম্বুর জল ঝলমল হতে থাকা তনিমার লেখা চিঠিটা দেখে। এই চিঠিটা আজ বিগত 20 দিন যাবৎ অযত্ন আর অবহেলায় পড়ে আছে ডাক বাক্সে, অথচ চিঠির উত্তর নেই। এমন কখনো হয়নি যে তনিমা চিঠি লিখেছে আর সেই চিঠির উত্তরে সোহাগ দেয়নি। বিগত 20 দিনে তনিমা বারবার চিঠির সন্ধানও পাচ্ছে না। হঠাৎ সোহাগের কি হলো? কেন যে তনিমার চিঠির উত্তর দিচ্ছে না? সোহাগকে দেখে তো তনিমার মনে হচ্ছে না সে অসুস্থ কিংবা কোনো ঝামেলায় আছে। তনিমার চিঠি উত্তর দিতে পারছে না, বরং সোহাগ দিব্যি কলেজে ক্লাস করছে, বন্ধুদের সাথে আড্ডা মারছে, হাসি তামাশা করেছে। তাহলে তনিমার চিঠির উত্তর দিচ্ছে না কেন সে? তনিমা থেকে কি সোহাগের মন উঠে গেছে, নাকি তনিমা সোহাগের ইগনোর করতে চাচ্ছে সেজন্য তনিমার চিঠির উত্তর দিচ্ছে না? সত্যি কি তাই? যদি তাই হয় তাহলে তনিমা আর চিঠি লিখবে না। যেখানে তনিমার গুরুত্ব নেই সেখানে কেন যে আগ বাড়িয়ে ভালোবাসা দেখাবে? সোহাগের ওপর যে দেখিয়ে তনিমার চিঠি লেখা হঠাৎ বন্ধ করে দিল। রাগে জিদে তনিমার সেদিন চিঠিটা নিয়ে বাড়ি ফিরে গেল। এরপরে সপ্তাহ মারিদ লন্ডন থেকে বাংলাদেশে ফিরে এয়ারপোর্ট থেকে সোজা হন্তদন্ত হয়ে ছুটে গিয়েছিল ডাকঘরের চিঠির খোঁজে। কিন্তু মারিদ সেখান থেকেও খালি হাতে ফিরে এলো। শূন্য ডাকঘরে কিছুই পেল না। দুপুর 1:33। গ্রীষ্মের সূর্যটা যেন আগুন ঢালছে, তপ্ত রোদে গা পুড়ে যাওয়ার ভাব। শহর ছাড়িয়ে একটু দূরে হাইওয়ের ওপরে মারিদের গাড়িটা ছুটে চলছে দূর গন্তব্যের। গাড়ির পেছনে সিটে বসা মারিদ মনোযোগে তার হাত ধরে পাইলের ম্যাপে মারিদের কুচকানো কপালের বলিরেখা বলে দিচ্ছে সে এই মুহূর্তে কতটা ডুবে আছে হাতের ফাইলে। সামনের সিটে ড্রাইভারের পাশাপাশি বসে আছে হাসিব। মারিদের এই অসময়ে অফিস থেকে বেরোনোর কারণ, তাদের কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য আরও কিছু জমি প্রয়োজন। স্থানীয় কিছু লোক তাদের জমি বিক্রি করতে ইচ্ছুক, তাই মারিদ নিজে সরাসরি তাদের সঙ্গে কথা বলবে একবার, তারপর বাকিটা হাসিব সামলায় নেবে। আপাতত মারিদ তার কনস্ট্রাকশন সাইটে অফিসে যাবে।
যেখানে মারিদ অপেক্ষায় ম্যানেজার লোকগুলোকে নিয়ে বসে। মিটিং শেষে মারিদ একবার ধানমন্ডি যাবে বাবার অফিসে। বিগত 2 দিনে মারিদ সেদিকে যায়নি একবারও। মারিদ দেশে এসেছে আজ 2 দিন হলো। বিগত 2 দিনে মারিদ লোক লাগিয়ে চিঠির খোঁজ করেছিল। মারিদ নিজেও বাংলাদেশে ফিরে ছুটে গিয়েছিল ঢাকা মেডিকেল কলেজের চত্বরে। সেখানে খালি ডাক বক্স পেয়েছে, অপরিচিতার কোনো চিঠি মেলেনি মারিদের। তবে মারিদের ধারণা মতে সেখানে অপরিচিতার একটি চিঠি থাকার কথা ছিল। অপরিচিতের শেষ ফোন কলে 5 দিন আগে মারিদ চিঠি পেয়েছিল অপরিচিতাকে। সেই সুবাদে এখন ডাক বক্সে অপরিচিতার চিঠি আসার কথা, অথচ নেই। তার মানে অপরিচিতা মারিদের দেওয়া চিঠি পেয়েও সে চিঠির উত্তরে মারিদের চিঠি লেখেনি। অপরিচিতা মারিদকে কোনো চিঠি লেখেনি, সেটা মারিদ জানে না। তবে মারিদের ধারণা মতে মারিদের চিঠি নেওয়ার জন্য অপরিচিতা শেষ 5 দিনের মধ্যে কোনো একদিন এসেছিল ডাক বক্সের নিকট। এই জন্য মারিদ ডাক বক্সের আশেপাশে সকল বিল্ডিং কিংবা রাস্তায় কোনো রকম সিসি ক্যামেরা আছে কিনা সেটা জানার জন্য লোক লাগিয়েছিল। আর এতে মারিদের নিকট খবর আসলো ডাক বক্সের আশেপাশে বিল্ডিং কিংবা রাস্তায় কোনো রকম সিসি ক্যামেরা নেই। তার মানে অপরিচিতা জেনে বুঝে খুব কৌশলে মারিদকে এমন একটা জায়গায় চিঠি পাঠাতো বাছাই করলো যেখানে পূর্ব থেকে কোনো ক্যামেরা ছিল না। চাইলেও মারিদ যাতে অপরিচিতা অবধি পৌঁছাতে না পারে সে ব্যবস্থা করে মেয়েটি মারিদের জীবনে এসেছিল। দীর্ঘদিনের খোঁজাখুঁজিতে মারিদ অন্তত এতটা বুঝতে পেরেছে অপরিচিতা জেনে বুঝে মারিদের জীবনে এসেছে। অপরিচিতের উদ্দেশ্য কী ছিল মারিদ জানে না, তবে এটা বুঝেছে অপরিচিতা মারিদের জীবনে সত্যিকারে বসন্তের পাখি হয়ে এসেছিল। বসন্ত শেষ যেমন বসন্তের পাখি নিরুদ্দেশ হয়ে যায়, ঠিক তেমনই অপরিচিতা মারিদের জীবনে ক্ষণিকের জন্য এসে নিরুদ্দেশ হয়ে গেছে। মারিদ এতদিনে বুঝতে পেরেছে অপরিচিতা খুব কৌশলে এতদিন মারিদকে ফ্যান্টাসির কথা বলে বলে নিজেকে গোপন রেখেছে মারিদ থেকে। মেয়েটা কে ছিল সত্যি মারিদ জানে না, আর না এটা বুঝতে পারছে মেয়েটা লাস্ট কলটা আসলে সত্যি নাকি মিথ্যা। মারিদকে বলা ভালোবাসি কথাও কি অপরিচিতার ছলনা ছিল? মারিদের অপরিচিতা কি আসলে ছলনাময়ী ছিল নারী? মারিদের সঙ্গে ভালোবাসার নাম করে বিশ্বাসঘাতকতা করলো। অপরিচিতাকে ঘিরে মারিদের মন অসংখ্য প্রশ্নের ঝড় বইল, অথচ একটা প্রশ্নের কোনো উত্তর নেই। মারিদ আদৌ কোনো প্রশ্নের উত্তর পাবে কিনা জানা নেই। আর না মারিদ জানতে চায়, মারিদ অপরিচিতাকে চায় না। আর না অপরিচিতা সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর চায়। আজকাল মারিদ মন বিষিয়ে উঠেছে অপরিচিতাকে ঘিরে। দীর্ঘদিন বিষাক্ত অনুভূতি থেকে মারিদ হঠাৎ সিদ্ধান্ত নিল সে আর অপরিচিতার খোঁজ করবে না। যে স্বেচ্ছায় হারিয়ে যায় তাকে মারিদের জীবনে দরকার নেই। মারিদ আলতাফ ভালো থাকতে জানে। সে আর যাই হোক মারিদের জীবনে অন্তত কোনো ছলনাময় নারীর প্রয়োজন নেই। অপরিচিতা ছলনাময়ী। অপরিচিত ইচ্ছাকৃতভাবে মারিদের জীবন থেকে চলে গেছে, সেজন্য মারিদ আর খুঁজবে না মেয়েটিকে। তীব্র জেদ থেকে মারিদ অপরিচিতাকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেজন্য অপরিচিতার খোঁজে সিআইডি সকল তদন্ত বন্ধ করে দিল। মারিদে হঠাৎ সিদ্ধান্ত তনিমার লেখা চিঠিগুলো সন্ধান করা আর হলো না। অথচ মারিদ চাইলেই চিঠির খোঁজ তনিমা অবধি পৌঁছাতে পারত। মারিদের হঠাৎ জেদে গোলাটে রয়ে গেল অপরিচিতা আর তনিমার চিঠি। সব কিছু পিছনে ফেলে মারিদ শুধু নিজের কাজে মনোনিবেশন করলে তারপর থেকে সব কিছু ঠিকঠাক চলছে। গম্ভীর মারিদকে আজকাল আরও গম্ভীর বদমেজাজি দেখাচ্ছে। কথায় কথায় হুটহাট রেগেও যাচ্ছে। এই আজকাল সকালে বাসা থেকে অকারণে রেগে না খেয়ে বেরিয়ে গেল। অফিসে পৌঁছে কাজে সামান্য ভুল হওয়ায় ম্যানেজারের সঙ্গে রেগে গেল। একটু আগে হাসিবের সঙ্গে রেগে গেল, তারপর ড্রাইভারের সঙ্গে। মূলত মারিদের মন ভালো নেই, বিদায় তার মেজাজটাও ভালো থাকছে না। আর এই বিষয়টা মারিদ নিজে বুঝতে চাচ্ছে না। সে এক প্রকার জেদ নিয়ে অপরিচিতা থেকে দূরে সরতে চায়। এবার মারিদ কতটা সফল হবে কে জানে। আদৌ মারিদ অপরিচিতাকে বলতে পারবে কিনা সেটা সময়ের সাথে সাথে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। আচ্ছা যাই হোক, মারিদের গাড়িটা চলছিল আপন গতিতে। এর মাঝে হঠাৎ মারিদের চলন্ত গাড়িটা তীব্র শব্দে থেমে যেতে মারিদের মনোযোগ ব্যাঘাত ঘটল না, বরং সে তখনও ফাইলের পাতায় ডুবে। হঠাৎ রাস্তায় গন্ডগোল হতে দেখে মারিদ ড্রাইভার রাশেদ গাড়ি থেকে নেমে সামনে গিয়ে পরিস্থিতি বোঝার জন্য। কিন্তু তার মিনিট খানেক পর রাশেদ
উত্তেজিত ভঙ্গিতে পুনরায় গাড়ির দিকে দৌড়ে আসতে দেখে হাসিব তৎক্ষণাৎ পিছনে বসা মারিদকে এক পলক দেখে সেও ছটপট গাড়ি থেকে বেরোলো। গাড়ির মুখোমুখি হতে রাশেদ হাঁপাতে হাঁপাতে হাসিবের উদ্দেশ্যে চিৎকার করে বলল, হাসিব ভাই, মারিদ স্যারকে তাড়াতাড়ি গাড়ি থেকে বের হতে বলুন। সামনে সুখ ম্যাডামের ওপর কারা যেন হামলা করেছে, তাড়াতাড়ি আসেন, সুখ ম্যাডাম বিপদে। গাড়ির কাছ নামানো থাকায় ড্রাইভার রাশেদের চিৎকার মারিদের কানে পৌঁছালো। ড্রাইভার রাশেদ যখন দ্বিতীয়বার চিৎকার করবে তার আগে মারিদ দক্ষ হাতে গলার টাই টেনে খুলে ছিটকে ফেললো গাড়িতে। গাড়ির দরজা ঠেলে বেরোতে বেরোতে প্যান্টের গোজা রাখা কালো শার্টটি টেনে কোমরের উপরে ফেলতে ফেলতে এগিয়ে গেল গাড়ির পেছনে ডিকির দিকে। দক্ষ হাতে গাড়ির ডিকি খুলে তৎক্ষণাৎ হকি স্টিক নিয়ে দৌড়ালো সেদিকে। রাস্তার মাঝামাঝি একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, সেটাকে কেন্দ্র করে চলেছে দুই পক্ষের রক্তারক্তির লড়াই। আহত দলের মধ্যে সুখও একজন। আহত দলের পক্ষ নিয়ে সুখ জোরদার গলায় লড়াই করেছে অ্যাম্বুলেন্সটিকে বাঁচাতে। সুখের হাতে মোটা তাজা একটা লাঠি, সেটা দিয়ে প্রহার করছে। ছোট মানুষ হওয়ায় সুখ যতটা পারছে ততটাই চেষ্টা করেছে আক্রমণকারী হতে অ্যাম্বুলেন্সটাকে বাঁচাতে। এই অ্যাম্বুলেন্সে কি আছে সুখের জানা নেই, তবে রক্তাক্ত সুখের কপাল পেটে, মুখ, শরীর লাল হয়ে আছে তৎক্ষণে। গায়ে সাদা স্কুল ড্রেসটি সে রক্তে রঞ্জিত। মূলত লাঠি ছোটা আর দা নিয়ে 10-12 জনের মতো ছেলে ফেলে আক্রমণ চালিয়ে একজন মধ্যবয়স্ক লোক আর ড্রাইভারের ওপর। সুখে রাস্তা দিয়ে যাওয়ার পথে যখন দেখলো 10-12 জন ছেলে ফেলে মিলে 2 জন লোককে আঘাত করছে, তখন সেও আর কিছু না ভেবে অবুঝের মতন ঝাঁপিয়ে পড়ে এই ছেলেগুলোর ওপর থেকে আহত লোকগুলোকে বাঁচাতে। আর এতে রক্তারক্তির লড়াই আঘাতে শিকার সুখও হয়। পরিস্থিতি যখন বেগতিক, আক্রমণকারী ছেলেগুলো যখন সুখসহ বাকি 2 জন লোকগুলোর ওপর চড়া হয়ে পড়েছিল, তখন আশার আলো হয়ে উপস্থিত হয় মারিদ। দক্ষ হাতে হকি স্টিক তুলে মারিদ এলোমেলো আঘাত করতে লাগলো আক্রমণকারী ছেলেগুলোর ওপর। মারিদের তেজপূর্ণ হকি স্টিকের ভারী এতটাই প্রহার ছিল যে উপস্থিত ছেলেগুলো কেউ পাল্টা আঘাত করার মতো সুযোগই পাচ্ছিল না মারিদকে। এর মধ্যে মারিদের পিছন পিছন হাসিব আর রাশেদও একই ভঙ্গিতে হকি স্টিক নিয়ে আক্রমণ চালালো ছেলেগুলোর ওপর। চোখের পলকে হইচই কলরব শুরু হয়ে গেল চারপাশে। গুন্ডা লোককেও সামলাচ্ছিল ড্রাইভারকে নিয়ে। এর মাঝে প্রথমে সুখ, তারপর মারিদের আগমন। তিনি সাহস পেয়ে হাসিব মধ্যবয়স্ক লোকটার তেজ দেখে কয়েক মুহূর্তের জন্য সে মারামারি রেখে কেমন হতবাক হয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু সামনে থেকে যখন একটা ছেলে পাল্টা আক্রমণ করলো, তখনই হাসিব পাল্টা প্রহার করে। রক্তারক্তির মাঝে আক্রমণকারী ছেলেগুলো মারিদের আক্রমণের প্রহার সামলাতে উঠতে না পেরে এক একজন এলোমেলো দৌড়ে প্রাণ বাঁচাতে একে একে ছেলেগুলো পালিয়ে যেতে তৎক্ষণাৎ মারিদের শক্ত পোক্ত হাতের থাপ্পড় পড়ল সুখের গাল। আঘাত পাওয়ার শরীরে পুনরায় আঘাত পেয়ে সুখের মাথা জিম মেরে উঠল। চোখে অন্ধকার দেখে কি হয়েছে সুখের সাথে সেটা বুঝে ওঠার আগে পুনরায় থাপ্পড় পড়ল সুখের অপর গালে। আর এতে করে তৎক্ষণাৎ রাস্তায় ছিটকে পড়তে সুখ ঝরঝর করে কেঁদে উঠল মারিদের ভয়ে। বয়ার্ত গলা আওড়ালো, ভাই ভাই করে। সুখের ডাকে রাগান্বিত মারিদ দাঁতে পিষে বেশ সুখের দিকে তেড়ে যেতে চাইলে পাশ থেকে হঠাৎ কেউ মারিদের হাতটা টেনে তার কপাল ঠেকিয়ে ঝরঝরে করে চোখের পানি ফেলে বলতে লাগলো, আল্লাহ আপনার সহায় হোক বাবা, আজ আপনি আমার আম্মাজানের জীবন বাঁচাইছেন, আমার অনেক বড় উপকার করেছেন, আল্লাহ আপনার সহায় হোক। হঠাৎ হাতের টানে মারিদ নত মস্তিষ্কের লোকটার দিকে তাকালো। ক্ষিপ্ত মেজাজের লোকটার দিকে তাকিয়ে মারিদ কপাল কুঁচকালো। বেশ বলিষ্ঠবান মধ্যবয়সী একটা লোক, গায়ের রং শ্যামবর্ণের হলেও লোকটা দেখতে বেশ শক্তপোক্ত পালোয়ান টাইপ ছিল। গায়ে সাদা ফতুয়ার সঙ্গে সাদা লুঙ্গি পরা। মারামারিতে লোকটার মাথা থেকে পা অবধি যেন লাল রক্তে রঞ্জিত হয়ে আছে। শরীরের আঘাতগুলো যেন তাজা রক্তের মাখো মাখো। মারিদের হাতের ওপর লোকটা রক্তাক্ত হাত দুটো যেন থরথর করে কাঁপছে। এর মাঝে লোকটা কথাগুলো বলতে বলতে মারিদের হাতটা নিজের 2 চোখ মুখে লাগিয়ে চুম্বন করে উঠে দাঁড়ালো। পিছনে ঘুরে তৎক্ষণাৎ সুখের রাস্তা থেকে টেনে তুলে দাঁড় করা কন্দনরত সুখের মাথায় লোকটার রক্তকম্পিত হাতটা রাখলো যত্নে। স্নেহময় মমতাময় লোকটা সুখের উদ্দেশ্যে বলল, আজ আপনি আমার জন্য ফেরেশতা হয়ে এসেছেন আম্মা, আল্লাহ আপনার মঙ্গল করুক। এই বাবা আপনারে দোয়া করে যায়, আপনি ভালো থাকেন, আল্লাহ আপনার হেফাজত রাখুক। মেম্বার সাহেব তাড়াতাড়ি আসেন, আমাদের আম্মাজান জানি কেমন করেছে, তাড়াতাড়ি আসেন। অ্যাম্বুলেন্স ড্রাইভার লোকটার হাঁক ছাড়া
তাকে তৎক্ষণাৎ মধ্যবয়স্ক লোকটা অস্থির উত্তেজিত হয়ে আতঙ্কিত ভঙ্গিতে দৌড়ালো অ্যাম্বুলেন্সের দিকে। অথচ মারিদ, হাসিব, রাশেদ, সুখের সঙ্গে রাস্তার মানুষও ভিড় জমে দাঁড়িয়ে লোকটার দিকে তাকিয়ে। রক্তাক্ত লোকটা যেন অ্যাম্বুলেন্সে কাউকে নিয়ে আতঙ্কিত, সেটা উপস্থিত সকলে বোধগম্য হলো। এর মাঝে রক্তাক্ত লোকটা দৌড়াতে দৌড়াতে ঝরঝর করে চোখের পানি ছেড়ে আওড়াতে লাগলো, আপনার কিচ্ছু হইব না আম্মাজান, আপনার আব্বা এখনো বাচ্চা আছে, কেউ আপনারে নিতে পারবে না আমার থেকে, আমি আপনারে বাঁচামো, আপনি বাঁচবেন আম্মাজান, আপনি বাঁচবেন, আপনারে বাঁচাতেই হবে। সব কিছু দোয়াশা আর গোলাটে রেখে লোকটা দৌড়ে চলে গেল অ্যাম্বুলেন্স করে। আপনজন হারানোর হাহাকার বুঝি এমনই হয়। সুখ মারিদের থাপ্পড় খেয়ে এতক্ষণ কাঁদছিল, কিন্তু অপরিচিত লোকটার কথা সুখের কান্না থেমে যায়। শক্তপোক্ত লোকটার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, পা থেকে মাথা অবধি। লোকটার শরীরে রক্ত মাখামাখা। তখন সুখ না বুঝে এই হামলায় ঢুকে পড়েছিল গুন্ডাগুলো থেকে এই লোকগুলোকে বাঁচাতে। অথচ হামলাকারীরা ছেলেগুলো কেউ সুখের ওপর তেমন আক্রমণ করছিল না, বরং ছেলেগুলো সকলে সুখের বরাবর ঠেলে ফেলে অ্যাম্বুলেন্সের দিকে যাচ্ছিল। হামলাকারী ছেলেগুলো উদ্দেশ্য ছিল অ্যাম্বুলেন্সকে ঘিরে, যার রেস টেনে ছেলেগুলো বারবার এই মধ্যবয়স্ক লোকটার আঘাত করেছিল, যাতে লোকটা অ্যাম্বুলেন্সের সামনে থেকে সরে যায় আর ওরা অ্যাম্বুলেন্স চলে যেতে পারে, এমনটা সুখের মনে হলো। এর বাইরে আসল কাহিনী কি হতে পারে সেটা সুখ জানা নেই। তবে সুখ অল্প ঝলকে দেখেছে এই অ্যাম্বুলেন্সের ভিতরে একটা শরীর মৃত্যু লাশের মতন পড়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে। সিটের বাইরে লম্বা চুলের বেনি পড়ে থাকতে দেখে সুখ বুঝেছে এই দেহটি কোনো মেয়ের হবে, হয়তো এই লোকটার মেয়ে হবে, আর তাকে ঘিরে এই হামলার হয়েছিল এতক্ষণ। সুখের মনস্থির ভাবনার মাঝে হাতে টান পড়তে সুখ হোঁচট খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়। মারিদের হাঁটার গতির সঙ্গে পা মেলাতে গিয়ে ছোট সুখ এক প্রকার দৌড়াতে লাগলো। রাগান্বিত মারিদের রাগ বুঝে চট করে মিথ্যা বলে বলল, ভাই আমার কোনো দোষ নেই, আমি স্কুল থেকে বাড়িতে যাচ্ছিলাম, তখন পথ হারিয়ে এই রাস্তায় চলে এসেছি, বিশ্বাস কর আমি সত্যি বলছি। সুখের মিথ্যায় মারিদ দাঁতে দাঁত পিষে সুখকে এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে গাড়ির ওপর। সুখ মারিদের গাড়িতে পিঠ ঠেকিয়ে দাঁড়াতে দাঁড়াতে মারিদের রাগান্বিত মুখটা দিকে তাকিয়ে শুকনো গলায় ঢোক গিলে ঠোঁট ভেজালো। দ্বিতীয় মিথ্যাটা মারিদকে কি বলবে সেটা ভেবেও নিল, কিন্তু চতুর মারিদ চট করে সুখের বলা মিথ্যাটা ধরে শক্ত চোয়ালে বলল, বেয়াদবের বাচ্চা, আর একবার মিথ্যা বলবি তাহলে গাড়ির চাকার সঙ্গে বেঁধে বাসায় নিয়ে যাব। মারিদকে ভয়ঙ্কর রেগে যেতে দেখে সুখ আর মিথ্যা বলতে চাইল না। মারিদ কি মিথ্যা বলতে পারে না সুখ? মারিদ কেমন চট করে সুখের সবগুলো মিথ্যা ধরে ফেলে, তাই এটা সেটা বলে বোঝাতেও পারে না। এজন্য সুখ মারিদ বাদে বাড়িতে কাউকে ভয় পায় না। একমাত্র বড় ভাই মারিদকে সুখ ভীষণ ভয় পায়। চুন থেকে পান খসতে মারিদের তোপে মুখে পড়তে হয় সৈয়দ বাড়ির সকলকে, এমনকি সুখের বাপ চাচাও মারিদকে খুব সমীরণ করে চলে। সুখ রিপাত আদিলকে যাও একটু ঠেঙ্গিয়ে চলতে পারে, কিন্তু মারিদের সামনে নাক সোজা হয়ে চলতে হয় সুখের। এখন আবার সুখ স্কুল থেকে এত দূরে ঢাকার বাইরে বান্ধবীদের সঙ্গে চলে এসেছে একা ঘুরতে। সে বান্ধবী বাদে ভালো মনে হয়নি বলে সুখ ওদের ফেলে একা বাড়ি ফিরতে গিয়ে রাস্তায় মারামারিতে জড়িয়ে কপাল হাত শরীর পাটিয়ে বসে আছে। এটা দেখে মারিদ ভাই নিশ্চুপ থাকবে না, বরং মারিদ সুখকে আস্ত চিবিয়ে খাওয়ার কথা। অপরাধী সুখ মারিদের রাগের আভাস পেয়ে কথা ঘোরাতে চেয়ে আমতা আমতা করে বলল, ভাই অ্যাম্বুলেন্সে একটা মেয়ে ছিল, অক্সিজেন মাস্ক লাগানো, মেয়েটা খুব অসুস্থ ছিল জানো। সুখের কথায় ক্ষিপ্ত মারিদকে আর ক্ষিপ্ত হতে দেখে সুখ বুঝলো মারিদের সঙ্গে কথা ঘুরিয়ে কাজ হবে না, সেজন্য সরাসরি মূল প্রসঙ্গে আসলো। কিন্তু দাদা সৈয়দ না শাহের নামে মিথ্যা বলে সুখ ফের বলল, ভাই এবার আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করো। স্কুলে আসার সময় দাদাভাই আমাকে বলেছিল, সুখ রাস্তাঘাটে কোনো অসহায় মানুষ দেখলে নেক মনে সাহায্য করবি তাদের। এই জন্য আমি নেক মনে মারামারি করতে গিয়েছিলাম। এই যে আঘাতগুলো দেখছো এগুলো হচ্ছে নেকির ফল। এখন তুমি বলো আমার এখানে কোনো দোষ আছে? আমি তো নির্দোষ নিষ্পাপ। আসল দোষী যদি কেউ হয় থাকে তাহলে সেটা দাদাভাই হবে।
তুমি বরং আমাকে ছেড়ে বাসায় গিয়ে দাদাভাইকে প্রশ্ন করো, দাদাভাই কেন আমার মতন ছোট মানুষকে এসব ভুলভাল শিক্ষা দিচ্ছে। আজ ওনার একটা ভুলের শিক্ষার জন্য যদি আমি বিপথে যেতাম তাহলে তুমি আমার আদুরের বোন হারাতে না ভাই বলো। সুখের কথা মারিদের পিছনে তাকে হাসি পিক করে হেসে ফেললো। বেচারা হাসতে চায়নি, অনেক চাপাচাপি করে নিজের হাসি আটকে রাখতে পারেনি সুখের কথায়। হাসিবের হাসিতে সুখ পিছনে তাকাতে মারিদ রক্তিম চোখে হাসিবের দিকে তাকালো। হাসিব মারিদের রাগান্বিত দৃষ্টি বুঝে চট করে সরি স্যার বলে গাড়িতে গিয়ে বসলো। ভাই বোন দুটোই ডেঞ্জারাস, বলা যায় না কখন না জানি হাসিবকে ফাঁসিয়ে দেয় কোনো অজুহাতে। হাসিব পিছন পিছন ড্রাইভারও গাড়িতে উঠে বসতে সুখ ফের মায়াময় কণ্ঠ মারিদের ডাকতে চাইল, ভাই শোনো। সুখের বন্ডামিতে মারিদ গলল না, বরং আগের ন্যায় রাগের চোয়াল শক্ত করে বলল, চুপ বেয়াদবের বাচ্চা, আমি এখানে না আসলে কি হতো? তোর সাথে ধারণা আছে সব কিছুতে পাকনামি করা লাগে তোর? মারামারি করতে গেলি কেন? সাহস বেড়েছে। ভাই মারামারি করতে চায়নি, কিন্তু লোকজন সত্যি বিপদে পড়েছিল। মারিদ দাঁতে দাঁত পিষে বলল, বিপদে না পড়ে মরে যাক, এতে তোর কি? তোরে কি এরা বলেছে রাস্তায় গুন্ডামি করতে? সরি ভাই। নত মস্তিষ্কে সুখ সরি বলতে মারিদ ফের বলল, গাড়ি কই তোর? মারিদের রাগ সুখ অপরাধীর ন্যায় বলল, গাড়ির ইঞ্জিন কি জানি হয়েছে, সেই জন্য ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে গ্যারেজে গেছে, আমি একা একা বাড়ি যাচ্ছিলাম। এটা তোর বাড়ির রাস্তা না? তাহলে এই রাস্তায় আসলি কেন? বান্ধবীদের সাথে এসেছিলাম ঘুরতে। সুখের কথা মারিদের খিচে যাওয়া মেজাজটা আরও চটে গেল। সুখ যেটা বুঝে ফের মিথ্যা বলে বলল, ভাই আমার মাথাটা কেমন ঘুরছে, শরীরটাও খারাপ লাগছে, তুমি আমাকে না বকে ডাক্তারের কাছে নিয়ে যাও তাড়াতাড়ি, আমি আর দাঁড়াতে পারছি না ভাই, ইস পড়ে যাচ্ছি, আমাকে ধরো ভাই ধরো। কথাগুলো বলতে বলতে সুখ নাটকীয় ভঙ্গিতে পড়ে যেতে মারিদ সুখের ভাউ চেপে ধরল। রাগান্বিত মারিদকে রাগটা না কমলেই সুখ অসুস্থতার কথা চিন্তা করে আর শাসালো না সুখকে, বরং যত্ন করে সুখকে নিয়ে গাড়িতে উঠে বসলো। সুখের মাথাটা নিজের কাঁধে চেপে হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি ছোটালো। একটা মাত্র বোন মারিদের, বোনের অসুস্থতা নিয়ে ছেলে খেলা নয়। কিন্তু সুখ অ্যাম্বুলেন্সে কাকে বাঁচাতে নিজেকে রক্তাক্ত করলো? লোকটাই বা কে?